আমাকে দয়া করে পরামর্শ দিন, আমি কিভাবে পরিপক্ক হব। সেপ্টেম্বরে আমার বিয়ে হওয়ার কথা ছিল অক্টোবরে। আমাকে দেখতে আসার একদিন পর শাশুড়ির চোখ অন্ধ হয়ে যায়। উনি ঢাকায় আসছিল ডাক্তার দেখাতে, কিন্তু তার আগে আমাদের বাড়ি থেকে যাওয়ার পর চোখ নষ্ট হওয়ায় এই কথা লুকিয়ে যান। পরে ওনার ছোট ছেলের থেকে হুট করে শুনে ফেলি। আমি ঢাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই ওর আম্মু এসে আমার সাথে থাকতো এবং এখান থেকে ওনার কাজ করতেন। আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, কারণ 2 ছেলেকে উনি একা মানুষ করেছেন স্বামী মারা যাওয়ার পর। উনি যুব উন্নয়নে প্রশিক্ষণ দিতেন চোখ নষ্ট হওয়ার আগে একবার গুরুতর বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এখান থেকে সমস্যা হয়েছে বলেই মনে করা হচ্ছে। চোখ নষ্ট হওয়ার পরে 1 মাস ওনাকে নিয়ে হসপিটালে দৌড়েছি আমি আর ওনার বড় ছেলে। তখন ওনার জন্য আমি 4টা টিউশন ছেড়ে দেই। আমার মা এই বিয়েতে আমার ক্যারিয়ারের কথা ভেবে রাজি ছিল না, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত রাজি হন। আমার শাশুড়ি আমার মা বাবার হাতে ধরে কান্না করে যাতে অক্টোবরে বিয়ে সেপ্টেম্বরে দেয়। মা বাবা ওনার কথায় রাজি হন। শেষ পর্যন্ত ঢাকায় একটা মসজিদে আমাদের বিয়ে হয়। বিয়ের পর দেখি আমার রান্না নিয়ে ওনার হাজারো অভিযোগ, যে রান্না উনি ঢাকায় এসে খেত এখন চোখে না দেখলেও উনি খুঁত ধরছেন। এবার আসি মূল কথায়। সকালে আমি ওনাকে আর আমার দেবরকে খাবার দিয়ে পড়তে বসি। একটু পরেই শুনি দেবরের কাছে উনি কান্নাকাটি করে নালিশ দিচ্ছে আমি নাকি কম খাবার দিছি। উনি যতটুকু খায় আমি ততটুকুই দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে কাল রাতে ওনার থেকে শুনে রান্না করিনি, কি রান্না করব তা। এটাই হচ্ছে মেইন সমস্যা। ওনাকে বাংলাদেশের ডাক্তার বলেছে চোখ ঠিক হবে না, তাই আমি নিজে গিয়ে ইন্ডিয়ায় যাওয়ার জন্য ভিসা করাই। এখন ইন্ডিয়ার ভিসা পাওয়াটা কতটা টাফ এরা যারা ট্রাই করছেন শুধু তারাই জানেন। ভিসা কনফার্ম হওয়ার পর ওনারা ঢাকায় যান এবং কাল রাতে আসেন। রাত হওয়ার কারণে আমি আর জিজ্ঞেস করিনি কী রান্না করব। আমি সকালে যখন জিজ্ঞেস করতে গেলাম যে কেন কান্নাকাটি করলো, আমি শুধু দেবরের কাছে গিয়ে ওনাকে শুনিয়ে বলেছি যে আমি আপনাকে কিছু কম দিয়ে থাকলে আপনি ওকে জিজ্ঞেস করতেন তুমি কেন এমন করছো, তা না করে কেন ছেলেদের বলছেন, এতে এদের সাথে আমার সম্পর্ক খারাপ হচ্ছে নাকি। এটা শোনার পর দেখলাম উনি নিজেই ভিকটিম সেজে বসে আছেন, মানে সব দোষই আমার। পাশের রুমে বসে আমার হাজব্যান্ড কাচের জিনিস ভাঙা শুরু করে দিল, আর উনি গিয়ে বলছেন বৌমা যা বলার আমাকে বলুক, তুই বৌমারে কষ্ট দিস নে, মানে আমাকে কালপ্রিট বানিয়ে দিল। আমার হাজব্যান্ড রাগ করে যখন বের হচ্ছিল তখন উনি আবার বলল বাবা আমার কি দোষেতে বল। উত্তরে আমার হাজব্যান্ড বলল আমি তোমাকে কিছু বলেছি, সে এসে চিল্লাবে কেন। মানে সব জেনেও আমার হাজব্যান্ড আমাকেই দায়ী করে দিল। আমার কষ্ট হচ্ছে না, আমার খারাপ লাগছে শুধু এই মানুষগুলোর পাশে আমি কিভাবে ছিলাম। মানুষ বিপদ থেকে উঠে গেলে আর মনে রাখে না কে পাশে ছিল। একজন এসে তো কাল বলেই দিল যে ভালোই হয়েছে, তোর শাশুড়ি চোখে দেখছে না, দেখলে তোর টিকা মুশকিল হয়ে যেত। আমার কান্না আসছে এমন কথা কেনই বা উঠল। আর আমি একটা কথা ওনাকে বোঝাতেই পারছি না যে বাইরের মানুষকে প্রাধান্য দিবেন না। একটা মহিলা আছে সে প্রতিদিনই এসে আমার শাশুড়ির কাছে বদনাম করে। আগে আমার শাশুড়ি তাকে বেশি পাত্তা দিত না, কিন্তু এখন দেখছি পাত্তা দিচ্ছে। সে আমার শাশুড়িকে বোঝায় যে আমি শ্যামলা, ঘরের কোনো কোনায় ময়লা আছে সে আমার শাশুড়িকে কানে কানে বলে যায়। আমি যথেষ্ট পরিপাটি, তাও সে একটা ম্যাসাকারের চেষ্টায় আছে। আমি তাড়াহুড়ায় কথাগুলো বুঝিয়ে বলতে পারিনি, আপনারা বুঝে নেবেন। এরকম আমি চাই না হোক, আমি শান্তি চাচ্ছি, মিলেমিশে থাকতে চাচ্ছি, কিন্তু মনের কাছে হেরে যাচ্ছি। পাঠিয়েছেন একটি আপু। এরকম অনেক বউকে দেখা যায় যারা শ্বশুর শাশুড়ি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে, কিন্তু দিন শেষে তাদেরকেই দোষী বানানো হয়। এরকম কিছু হাজব্যান্ডও আছে যারা সব বিষয়ে বউয়ের দোষ খুঁজে পায়, কখনো জানার চেষ্টাও করে না এর মাঝে ঘটেছে কি। আমাদের সমাজটা হয়তো এরকমই। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।